নমস্কার। আজ ২৬শে জানুয়ারি। বাঙালি তথা সমগ্র ভারতবাসীর কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৩০ সালের পূর্ণ স্বরাজ ঘোষণা থেকে শুরু করে ১৯৪৯ এবং ৫০-এ সংবিধান গৃহীত এবং কার্যকর হওয়ার এই অত্যন্ত পবিত্র দিনে দর্শক বন্ধুদের জন্য আমরা নিয়ে এলাম এক নতুন অনুষ্ঠান, টি নিউজ ফেস টু ফেস, প্রতি সপ্তাহে ঠিক বেলা ১২টায়। এই অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন নামিদামি ব্যক্তিরা জানাবেন তাদের জীবন কাহিনী এবং বর্তমান সমাজের হাল হকিকত। টি নিউজ ফেস টু ফেসে আমাদের আজকের অতিথি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পৌত্র, বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্রীযুক্ত প্রসাদ রঞ্জন দাস মহাশয়। নমস্কার, টি নিউজে আপনাকে স্বাগত। এখনো পর্যন্ত এই মুহূর্তে আমরা চিত্তরঞ্জন দাস সম্পর্কে আমাদের বাঙালিরা জানেন, উনার মেনলি আমাদের বাংলায় কি কর্ম করেছিল এবং এই মুহূর্তে তাদের ফ্যামিলির পার্সোনাল ইন্টারভিউ আমাদের ফেসবুক বা ইউটিউবে খুব কম রয়েছে। তো উনার সম্পর্কে এবং উনার ফ্যামিলি সম্পর্কে এবং একটু আপনার অভিজ্ঞতাটা আমরা প্রথমে জানতে চাইছি। প্রথমত তুমি যেমন আমার স্বাগত জানালে তোমার টি নিউজ চ্যানেলে, তেমনি তো আজকে যে শ্রোতা দর্শকরা তোমার এই চ্যানেল দেখছেন তাদের সবাইকেই আমি স্বাগত এবং আমার পক্ষ থেকে নমস্কার এবং অভিবাদন জানাচ্ছি। আমাদের দাসেদের বাড়ির শিকড় কিন্তু বিক্রমপুরে, যেটা এখন বাংলাদেশ পড়েছে। সেইখানে বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে একটি খুব স্বাধীনচেতা পরিবার, সেই পরিবারেই আমার জন্ম, যেটা আমার রক্তে মিশে আছে। কাজেই তারা আমার বড় জ্যাঠামশাই, যাকে আমার খুব আদর্শ ব্যক্তি মনে হতো, কারণ দেশবন্ধুকে আমি দেখিনি। আমার জন্মের বহু বছর আগে উনি দার্জিলিংয়ের স্টেপ অ্যাসাইডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যে বাড়িটা সম্প্রতি আমি আরেকবার গিয়ে দেখেও এসেছি। মোটামুটি রক্ষণাবেক্ষণ হচ্ছে। একটি নেপালি লামডেন শেরপা বলে একটি চৌকিদার কেয়ারটেকার দেখাশোনা করে। সে আমি যাওয়াতে যৎপরণাস্তি খুশি হলো, কারণ কম লোক আসে। যদিও রাস্তাটার নাম এখন সিআর দাস রোড, বাড়িটার নাম স্টেপ অ্যাসাইড। তো তিনি অনেক অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে চলে গেছেন। তিনি পূর্ণ স্বরাজ চেয়েছিলেন এবং দেশ থেকে কলোনিয়াল রুলকে একদম বিদায় করতে চেয়েছিলেন সমূলে। তো সেটা তো হয়নি। আমরা ওই পূর্ণ স্বরাজের বদলে একটা ট্রাঙ্কেটেড ডোমিনিয়ন স্ট্যাটাস পেলাম এবং খণ্ডিত দেশ পেলাম, সেটা উনি চাননি। এবং ওনার মন্ত্রে যারা দীক্ষিত ছিল, সেই অগ্নিমন্ত্রে দীক্ষিত যারা দেশকে স্বাধীন করার জন্য অসম্ভব আত্মত্যাগ করেছেন, সেই উল্লাসকর বারিন থেকে শুরু করে তার মন্ত্রশিষ্য সুভাষ, যিনি একটা ফৌজ তৈরি করে ফেললেন রাসবিহারী বোসের অনুপ্রেরণায়। রাসবিহারীর ছবিও আমাদের বাড়িতে রয়েছে, দেখো দেশবন্ধু। তারা সেই যথাবিহিত মূল্যায়নটা পাননি। তার কারণ শেষ দিকে বোধহয় দেশবন্ধু বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসের তোষণ নীতির দ্বারা একটা দেশ স্বাধীন কখনো হতে পারে না। কারণ স্বাধীনতা কিন্তু ভিক্ষে করে পাওয়া যায় না, স্বাধীনতা অর্জন করতে হয়, তার জন্য রক্ত দিতে হয়, লড়াই করতে হয়, যেটার প্রতিফলন তুমি সুভাষের কথায় পাবে, তু মুঝে খুন দে मैं तुझे आजादी दूंगा। এই রক্তহীন, আত্মত্যাগহীন, যুদ্ধহীন অহিংসাকে কতদূর স্বাধীনতা অর্জনের পক্ষে উপযুক্ত হাতিয়ার বলা যায়, দাসেদের বাড়ির ছেলে হিসেবে আমার এখনও তাতে সন্দেহ আছে। আর দেশবন্ধুর মূল্যায়নটা
এই কারণেই বলছি হয়নি, কারণ ইতিহাসের বইতে একটি বিশেষ পরিবারের কথাটা যতটা হাত পাখার হাওয়া দিয়ে বড় করে দেখানো হয়েছে, তত বড় ওরা ছিলেন কিনা আমার সন্দেহ আছে। আর দেশবন্ধুর ব্যাপারটাকে একেবারেই চেপে দেওয়া হয়েছে, কারণ তারা জানতেন যে এই মানুষটি কত কত বিরাট মাপের। সেই কারণেই বলতে পারো এই বঞ্চনার বিষণ্ণতা থেকে একদিন দেশের ইতিহাস লেখা হলে, যারা সিআর পার্কে থাকে দিল্লিতে তারা অনেকেই জানে না সিআর পার্কটা চিত্তরঞ্জন পার্ক, যারা সিআর অ্যাভিনিউতে থাকে তারা অনেকেই জানে না সেন্ট্রাল অ্যাভিনিউ সিআর অ্যাভিনিউটা কার নামে। হয়তো চিত্তরঞ্জন লোকোমোটিভের মানুষজন, তারা চিত্তরঞ্জন লোকোমোটিভে যারা কাজ করেন তারা জানেন। আর দেখেছি আমাদের সেবা সদন, ক্যান্সার ইনস্টিটিউট, যেগুলো চিত্তরঞ্জনের নামে, তার বাড়িতেই হয়েছে। সর্বস্ব দান করে গেছিলেন, তো ওরকম নেতা এখন কোথায়? সর্বস্ব দান করে যাওয়ার মধ্যে একটা বিশাল মাপের বীরত্ব থাকে, সন্ন্যাসী রাজা হতে হয়। তারা কিন্তু 5ই নভেম্বর জন্মদিন এবং 16ই জুন তার মৃত্যুদিন, এবছর তার মৃত্যুর শতবার্ষিকী চলছে। 1925 সালে দেহ রেখেছিলেন। এটা 2025-এর 16ই জুন থেকে শুরু হয়েছে, 2026 অবধি 1 বছর ধরেই তার মৃত্যু শতবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়েছে। মহাজাতি সদনে একটা হয়েছে, এই জমানে দেখছি একটু হচ্ছে, তোমার দিল্লি থেকে হোক, ইতে হোক, তাকে একটু স্মরণ করা হচ্ছে, এইটুকুই বলতে পারি। কিন্তু অনেক বেশি করে এই পরবর্তী প্রজন্মকে তার কথা জানানো দরকার, যেটা আমি মনে করি অর্ধলব্ধ স্বাধীনতার মতো তার সম্বন্ধেও অর্ধেক জানানো হয়েছে কি তাও জানানো হয়নি পরবর্তী প্রজন্মকে, এইটা আমার ধারণা। বলো এরপরে কি বলবে? আমি একটু টেস্ট চেঞ্জ করে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি, মানে আমি জানি যে আপনি হেমাঙ্গ বিশ্বাসের খুব কাছের লোক ছিলেন, এবং হ্যাঁ, তো ওনার একটা গান আছে যেটা এরকম, সুদূর সমুদ্র প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপে আমি শঙ্খচিল। এইটা কম্পোজিশনে আমিও ওকে সাহায্য করেছিলাম। শঙ্খচিলের গান বইটিতে আমার নাম রয়েছে। তখন আমি খুব ইয়াং ছেলে, 22-23 বছর বয়স, সদ্য শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছি, এবং গানটা যখন লেখা হয়েছে তখন আমি ছাত্র, আরও আগে। সেই সময় থেকে আমি গিটার নিয়ে তার সঙ্গে পদাতিক হয়ে ঘুরে বেরিয়েছি বহু জায়গায়। শঙ্খচিলের গান বইটিতে আমার নাম রয়েছে। সুদূর সমুদ্র প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপে আমি শঙ্খচিল। আমার দুডানায় ঢেউয়ের তোলা, আমার দু চোখে নীল, শুধু নীল। এটা কিন্তু একটা অসমীয়া গানের ছাপ রয়েছে গানটার মধ্যে, জানো? আচ্ছা, যদিও সারেগামাধা ভূপালীর নোটের বই নেওয়া। আমার মইনা খুবয়ে সোণালী ধাননি দাবয়ে, ন চাউলায় চিৰা ভাজি দিম, বাটি ভৰি ভৰি খাবয়ে।
আমার মইনা খুবয়ে বাড়িতে বগরি রুবয়ে, বাড়িতে বগরি পকি হরি গলে, ময়নায় বুতরি খাবয়ে। বেলাভূমি বুকে আছাড়ি ঢেউ কাঁদে, কোথা সাগরিকা গো। খুব একসময় লোক সংস্কৃতি যখন এসে আমাদের গণচেতনায় হাত রাখে, সেইখানেই সার্থক গণগান লোকগান জন্মায়। এইটাই আমরা শিখেছি। তো এই সাধনা আয়ত্ত করতে গেলে সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। এই গানকে সহজিয়া করতে গেলে অনেক তপস্যা দরকার, নইলেই 36টা হ্যান্ডস ছাড়া গাইতে পারবো না। আর হ্যান্ডস বলাটাও আমার কাছে খুব অপমানজনক, কারণ যারা মঞ্চে বাজাচ্ছেন অনেক সময় দেখেছি তারা গায়কের থেকে অনেক গুণী, কাজে তাদেরও শিল্পীর সম্মানই দেওয়া উচিত। হ্যান্ডস এই বক্তব্যটায় আমার খুব ঘোরতর আপত্তি আছে, কারণ তারাও তো শিল্পী। তুমি আমার স্বাধীনতা চেতনায় প্রথমে আমার সেই গীতের জায়গায় নাড়া দিলে, তারপর আমার সঙ্গীত চেতনায় নাড়া দিলে, এবার কোন চেতনায় নাড়া দিতে চাইছো এবার বলো। না, আমার এই যে এই গানটা গাইলেন, এই গানটা শুধুমাত্র আমি, আমার বাবা নয়, আমি অনেক জায়গায় মানে এমন এমন লোকের কাছে শুনে, তারা সব বাঘা বাঘা লোক, তাদের কাছে এই গানটা তাদের খুব প্রিয়। তো হেমাঙ্গ বিশ্বাস ঠিক কি এখনো মন্ত্রমুগ্ধের মতো শুনি একদম, এখন আমিও শুনলাম, এখনো আমি শুনলাম, যেটা সত্যি কথা। তো হেমাঙ্গ বিশ্বাস ঠিক মানে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে এই গানটা লিখেছিলেন? না না, এইটা হচ্ছে তোমার বলি, তোমার সেই সময় রবীন্দ্রোত্তর যুগে যখন গণচেতনা তিনি তো জাগিয়ে দিয়ে গেছেন, আসল তো হোতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তা সত্ত্বেও বেশ কিছুদিন বাঙালি বাবু কালচারে ডুবেছিল। দেশে বিপ্লবীরা চেষ্টা করছে দেশকে স্বাধীন করতে, অথচ কিছু কিছু মানে জমিদার বাড়ি যারা ইংরেজের দেওয়ানি করে বড় লোক হয়েছে, হ্যাঁ, তাদের থেকে কোনো বিপ্লবের সাড়া নেই। সেই সময়ে কিছু মানুষ তারা সাংস্কৃতিক দিক দিয়ে তাদের বোধ উদয় করার চেষ্টা করেছিলেন, সাধারণ মানুষের কাছে যাবার চেষ্টা করেছিলেন। তারা কিন্তু প্রত্যেকে খুব বড় ঘরের মানে এবং শিক্ষিত ঘরের সন্তান, তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে, যেমন একজনের নাম করি হেমাঙ্গ বিশ্বাস, 82 জমিদার বাড়ির ছেলে, তিনি জনারণ্যে মিশে গেলেন জনচেতনা জাগানোর জন্য। আমেরিকায় পড়াশুনো করা মানুষ ডক্টর ভূপেন হাজারিকা, আমার অন্যতম মাস্টারমশাই, তিনি জনারণ্যে ফিরে এলেন, উনি থাকলেন না ওখানে, পরবর্তী সময় গান গেয়েছেন আর কি না, যে না আমার চেতনা জাগ্রত করতে হবে। সলিল চৌধুরী একটা শিক্ষিত বাড়ির মানুষ, তিনি, আর দেখো লক্ষ্য করো তিনজনেই কিন্তু কোনো না কোনো সঙ্গে চা বাগান, সিলেট শিলংয়ের সঙ্গে জড়িত। সলিল চৌধুরী চা বাগানের ডাক্তারের ছেলে, ভূপেন হাজারিকা যে কত বড় অসমিয়া, আর তার জন্মটাই ব্রহ্মপুত্র ভ্যালিকে নিয়ে। হেমাঙ্গ বিশ্বাসও কিন্তু সিলেট, মেঘালয়ে, আসামে আমি ঘুরে দেখেছি, হেমাঙ্গটা অনেকের অসম্ভব পপুলার মানুষ, ওই রকম একটা লাংস নেই, টিভিতে জরাজীর্ণ, তাও যখন মঞ্চে গান হচ্ছে সবাই মানে ঢোলক নিয়ে, বাঁশি নিয়ে, পেপা নিয়ে নেমে যাচ্ছে সঙ্গে, হেমাঙ্গটা আহিসে, হেমাঙ্গটা আহিসে। এই জিনিস আমার চোখের সামনে দেখা। তাই জানি মানুষের কাছে পৌঁছতে পারলে এরা মানে অর্থ যশ এর কাছে খুব নগণ্য ব্যাপার,
যে শিল্পীরা বিনোদন করেন হয়তো প্রচুর অর্থ পান, কিন্তু সেটাই তো মানব জীবনের শেষ উদ্দেশ্য নয়। হ্যাঁ, আমিও তো তোমার যে যোগ্যতা বা ছিল, আমি কমার্শিয়াল বিনোদন জগতে যেতে পারতাম না, কখনো যাইনি, কারণ তাতে করে আমি হয়তো আর্টিস্ট হতাম, একটা প্রতিষ্ঠান হতাম না। একটা প্রজন্ম যে আমায় দেখে পথিকৃতের মতো আমাকে মানে গুরুজন মেনে তৈরি হলো, হাতে হাতে গিটার ঝলসালো, গলায় গলায় গান। আজকে অনেক ছেলে মেয়ের হাতে যারা নতুন মৌলিক গান বাঁধার চেষ্টা করছে, তারা সবাই ভালো থাকুক, কারণ তারা সবাই আমাদের উত্তরসূরি। আমি হয়তো আকাশ থেকে পড়িনি। ভূপেন হাজারিকার কথা আপনি বলেন, ওনার একটা খুব পপুলার গান আছে বিস্তীর নদী পারে, ওটা তো পল রবসনের তোমার ওল্ড ম্যান রিভার। হ্যাঁ, কিন্তু উনার গলায় যখন ওই গানটা হয়েছিল একটু মানে জানতো না লোকে। হ্যাঁ, লোক তো অনেকেই কিছু জানে না। তোমার লোকেশ্বর সত্যজিৎ রায় বলতেন না, নো নো নো, আওয়ার অডিয়েন্স ইজ ভেরি আনসফিস্টিকেটেড। যার পত্রিকায় লিখে লিখে আমি বড় দেখো, তার এডিট করা বই আমার রয়েছে। Let me go away from the Mississippi. Let me go away from the white man boss. Show me the way to the river Jordan. That's the river I long to cross. Old man river, that old man river, he must know something, but don't say nothing. He keeps on rolling, he just keeps rolling along. He don't plant arrows, he don't plant cotton, but then them plant them is soon forgotten. That old man river, he keeps on rolling along. বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? এই মিসিসিপির থেকে ওল্ড ম্যান রিভার এই গানটা শুনে উনি এত মানে মনে নাড়া দিয়েছিল, উনি এটিকে প্রথমে অসমিয়ায় অনুবাদ করেছিলেন। সেখানে নদীটার নাম ছিল লুইট। বিস্তীর্ণ পাড়ারে অসংখ্য মানুষের হাহাকার শুনি নিঃশব্দে নীরবে, ও বুড়া লুইট, বুড়া লুইট। এইরকম ওদের অসংখ্য ভাষা আমি এখানে বলা হয় না, নইলে আমি অনর্গল অসংখ্য ভাষা বলতে পারতাম, এখন বলার লোক পাই না। তো আমি এই জিনিসটা মানে এই রেসটা ধরেই আমি আরেকটা আপনাকে প্রশ্ন করছি, যে আজকে বাংলায় যে ভাষা এবং কালচারের যে অপসংস্কৃতি এই মুহূর্তে চলছে, এই মুহূর্তে এই বিষয়ে বলতে গেলে এত কথা বলতে হয় যে আমার সারা সন্ধ্যে কেটে যাবে। এইখানে এই নর্দমায় আমি হাত দেব না। আমি অনেক পিওরিস্ট, অনেক তপস্যা রয়েছে, সাধনা রয়েছে এর পেছনে। মানুষ ছাড়া আমার কোনো কাউকে প্লিজ করারও নেই। কাজেই কার হাতে পড়ে কি হয়েছে এটুকু বলতে পারি যে অধঃপতিত হয়েই সে বটে। এর বাইরে আমি কাউকে, এটা সামগ্রিকভাবেই হয়েছে, কাকে আলাদা দোষ দেব? উনির মা যে গাইছে সে যতটা এর জন্য দায়ী, যারা দল বেঁধে শুনছে তারাও তো দায়ী, উদ্বাহ হয়ে নাচছে তারাও তো দায়ী, তাই না? সেই নির্বোধ চেতনা কবে চৈতন্য হবে সে কথা আমি বলতে পারবো। আর আমি আমার এই বিশ্বাসের রাস্তা ছাড়িনি, মানুষের বিশ্বাস হারাইনি, এইটুকু বলতে পারি। তো এই মুহূর্তে আমার এইটার সঙ্গে আরও একটা প্রশ্ন, যে আজকে এই বাংলায় যারা আর কি মানে এই মুহূর্তে
চুরি ডাকাতি ছিনতাই মানে যত ধরনের খারাপ জিনিস সব বাংলা সরকারের মদতেই হচ্ছে, বাংলা সরকারের মদতে হচ্ছে এবং সেটা প্রুভড, একদম জেনারেলি প্রুভড। অথচ আমরা যদি দেখি এটার জন্য সেন্ট্রাল মিনিস্টার কোনো কিছু করছে না, কোনো স্টেপ নিচ্ছে না। এবং আমি যদি দেশের বাইরে বেরিয়ে যাই, জাস্ট কিছুদিন আগে যেদিন 31 সবাই আমরা বাঙালিরা যেখানে পার্ক স্ট্রিটে আনন্দ করছিলাম, মজা করছিলাম, সেই সময় ট্রাম্প গভর্নমেন্ট একজন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ভেনেজুয়েলা, সেখান থেকে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো। তো আমাদের এখানে এই অপারেশন করা যায় না, এরকম ধরনের অপারেশন যে এরকম যে আমরা যে সরকার যে এইভাবে চালাচ্ছে প্রুভড। তো যেখানে অন্য দেশ থেকে একটা দেশ তুলে আনছে, তো আমাদের দেশেও তো এটা সম্ভব না। তুমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আর তার বউকে তুলে আনাকে সমর্থন করছো? আমি অবশ্যই করছি না, সেটাকে আমি সমর্থন অবশ্যই করছি না, কিন্তু আমি একটা জিনিসের উপর ভিত্তি করে বলছি, তারা তো সেরকম কোনো দোষ করেনি, তার উপর তাদের উপর দুটো দোষ চাপিয়ে তাদেরকে তুলে এনেছে সেরকম। কিন্তু আমাদের দেশের ভিতরে সত্যিকারের ভুল কাজ চলছে, সেখানে কিছু অপারেশন চলছে না। এইটা আমি আমারও মনের প্রশ্ন, কিন্তু এটা পিপল না, সবথেকে বড় কথা জনাদেশ জলোচ্ছ্বাসের মতো জনোচ্ছ্বাস যখন হয়, তখন সেটা কোনোদিন কোনো নেতা রাখতে পেরেছেন কি? ইতিহাস তো তা বলেন না, জনগণই শেষ কথা বলে। সেইখানে কে এটা করবে, কিভাবে সেটা হবে, আমিও নিশ্চয়ই সেই একটা পরিণতি হোক, এর একটা সুস্থ জাস্টিস হোক, যেটা নিয়ে কলকাতার মানুষও পথে নেমেছিল একসময় না, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, সেই জাস্টিস এলো কি না এলো সেটা তো তুমিও জানো, আমিও জানি। এখন তুমি এই ধরনের পার্টি রাজনীতির প্রশ্নের উত্তর দিতে আমি রাজি না, কারণ আমি পিপলের মতে বিশ্বাসী, পার্টির মতে বিশ্বাসী নই। আমি সেভাবে কোনো পার্টির কাছে কোনোদিনই টিকি বাধা দিইনি, কিন্তু মনটা স্বাধীন চেতা রয়েছে। আমি এখনো বিশ্বাস করি পিপল শেষ কথা বলে। মানে অবশ্যই আমি সেই জায়গাটাকে ধরে বলছি। তোমার অবক্ষয়টা পিপলের হয়নি। আমার নিজের কবিতার লাইন বলি, দাদু যাদের বলতো দাগি, নাতি তাদের বলছে নেতা। দাদু যাদের বলতো দাগি, নাতি তাদের বলছে নেতা। এই প্রজন্মে মূল্যবোধের মন্ত্র দিলে শুনছে কে তা? পাঁঠার কানে মন্ত্র দিলে পাঠা কি বলবে হ্যাঁ শুনলাম, গুটিয়ে আসি আরেকজন লোককে? সবই তো বলে দিলাম। দাদু দুটো জেনারেশনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। দাদু সত্যি যাদের দাগি বলতো তারাই আজকে নেতা। আর ট্রাম্পের কথা, তোরা যে যা বলিস ভাই, আবার নোবেল তোফা চাই, এই জগতে আমার থেকে যোগ্য তো আর কেউ নাই। আমি সাদা জামায় কালো স্যুটে পরেছি লাল টাই, আমার নোবেল প্রাইজ চাই, আমার নোবেল প্রাইজ চাই। আমার পিতৃদত্ত পদবীতে হয়তো রূপের তাস, আমার প্রথম নামে হাস্য করে জলার পাতিহাস। আমি ভাড়ার ভরা অস্ত্র রেখে শান্তি বাণী গাই, আমায় যদি নোবেল দিবি মুন্ড ছিঁড়ে খাই। একদিন তমগ্ন হোক তোমার হাত দিয়ে, নিশ্চয়ই হোক অন্ধকার বিনাশী তুমি তমগ্ন, এই আশীর্বাদ রইল। আর তোমাদের দর্শকদের কাছে, শ্রোতা দর্শকদের কাছে বলি যে এই ছোট্ট ইন্টারভিউ তাদের যদি ভালো লেগে থাকে আবার আসবেন, অনেকক্ষণ সময় কাটাবো। আমি মানুষ বড় ভালোবাসি। শুভরাত্রি।